আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি বারাকাতুহু। তোরা সবাই কেমন আছিস? অনেক দিন থেকে তোদের সাথে দেখাও হচ্ছে না, কি আর করব। তোদের জন্য আফসোসও হচ্ছে কখন যে দেখা পাবো। তো যাই হোক, দেখা তোরা যদি মনে করিস মাঝে মধ্যে কয়েকজন বন্ধু মিলে তিনজন চারজন বন্ধু মিলে এখানে তো আসতে পারিস, দেখা করি তোদের সমস্যাগুলো কি হচ্ছে পড়াশোনার ব্যাপারে, এই ব্যাপারে কিছু আলোচনাও করতে পারিস। আমরা তো এখানে আসছি, তোরা চারজন পাঁচজন বন্ধু মিলে কখনো কখনো আসবি যদি পারিস সাইকেলে করে। যারা কাছে আসিস, যারা অনেক দূরে তারা তো সম্ভব নয়, যারা কাছে আসিস বিশেষ করে তারা তো আসতে পারবি। আসার চেষ্টা করবি, ভালো লাগবে, এখানে এসে মিলবো, একসঙ্গে কথাবার্তাও হবে। তোদের যদি কোনো সমস্যা থাকে পড়ার বিষয়ে আলোচনা করব, তো খুব ভালো হয় আর কি। সাক্ষাতে আলোচনা আর এই অনলাইন ক্লাস আমার তো মন পছন্দ হচ্ছে না। সেই সামনে না দেখতে পেলে কি আর ক্লাস সঠিকভাবে ভালো লাগে। বিভিন্ন রকম ডিসকাস করা হচ্ছে না। তো যাই হোক, আজকে আমি যে কবিতাটি পড়াবো সেটি হচ্ছে সিন্ধু তীরে সৈয়দ আলাওল। এই সৈয়দ আলাওল রচিত সিন্ধু তীরে এই কবিতাটি সপ্তদশ শতাব্দীর আরাকান রাজসভার সৈয়দ আলাওল রচিত পদ্মাবতী কাব্যের পদ্মা সমুদ্র খণ্ড থেকে, কোন খণ্ড থেকে? পদ্মাবতী কাব্যের পদ্মা সমুদ্র খণ্ড থেকে সিন্ধু তীরে কবিতাটি নেওয়া হয়েছে। এই কবিতা বলার আগে তোদের আমি সম্ভবত কাহিনীটা তোদেরকে শুনিয়েছিলাম, যে সেখানে কি ছিল, যে চিতোরের রাজা রত্নসেন রাজকন্যা পদ্মাবতীকে বিয়ে করে নববধূকে যখন দেশে ফেরার পথে, অর্থাৎ নববধূকে যখন বিয়ে করে দেশে ফিরছিলেন, সমুদ্র সমুদ্রযাত্রা ফেরার সময় কিসের মাধ্যম দিয়ে ফিরছিলেন? সমুদ্রের মাধ্যম দিয়ে ফিরছিলেন, সমুদ্রে নৌকায় করে ফিরছিলেন। তো সেই সময় সমুদ্রের ঝড়ে ফিরতে ফিরতে সমুদ্রের ঝড় হয়, এবং সেই ঝড়ে কি হয়? ঝড়ে রত্নসেনের নৌকা ভেঙে যায়। তখন সেই ঝড়ের এবং সমুদ্রের জলের উচ্ছ্বাস থেকে নিজেদেরকে মুক্ত করার জন্য রানী পদ্মাবতীকে তার চারজন বিশ্বস্ত অর্থাৎ কাছের খুব সখীদেরকে দিয়ে কোথায় পাঠিয়ে দেওয়া হয়? তাকে একটা ছোট ভেলায় চাপিয়ে দেওয়া হয়। তারপর সেই ভেলায় করে ভাসতে ভাসতে কি হয়? সিন্ধু নদীর তীরে এসে পৌঁছায়। তো সিন্ধু নদীর তীর, এইখান থেকে কিন্তু তোমাদের পাঠ্য কবিতাটি আলোচনা করা হয়েছে। এই আলোচনার পূর্বে আমি একটু বলি যে সিন্ধু তীরে সৈয়দ আলাওল যে কবিতাটি লিখেছেন সিন্ধু তীরে, এই কবিতাটা সৃষ্টি কোথা থেকে? এটার সৃষ্টি হচ্ছে মোহাম্মদ জায়সির হিন্দি ভাষার কাব্য পদুমাবত। তাহলে মোহাম্মদ জায়সির একটা হিন্দি ভাষার কাব্য ছিল, তার নাম হচ্ছে পদুমাবত কাব্য। সেই কাব্য অনুসরণে বা সেই কাব্যকে অনুসরণ করে সৈয়দ আলাওল পদ্মাবতী এই কাব্যটি রচনা করেছিলেন। কি রচনা করেছিলেন? পদ্মাবতী এই কাব্যটি রচনা করেছিলেন। কার কাব্যকে অনুসরণ করে? মোহাম্মদ জায়সির হিন্দি ভাষায় লেখা পদুমাবত কাব্যকে অনুসরণ করে এই কাব্যটি তিনি রচনা করেছিলেন। সেই কাব্যে কি ছিল? সেই কাব্যে ছিল চিতোরের রানা রত্নসেন ও সিংহল রাজকন্যা পদ্মাবতীর প্রেম কাহিনী এই কাব্যের কিন্তু মূল বিষয়বস্তু। শেষ পর্যন্ত কি হয়েছিল? দিল্লির সুলতান আলাউদ্দিন পদ্মাবতীকে অধিকারের উদ্দেশ্যে চিতোরগড় আক্রমণ করেন ও পদ্মাবতী সহ চিতোরের নারীদের জহরব্রতে আত্মবিসর্জন। এই কথাগুলোকে কিন্তু তিনি অর্থাৎ আর কি সৈয়দ আলাওল নতুন রূপ দান করেছেন এবং নতুন করে কিছু সৃষ্টি করেছেন। তো যাই হোক, এই কাব্যের কথা আমি বললাম। আর এই পরে তোমাদের যে বিষয়বস্তু রয়েছে, যে সিন্ধু তীরে এই কবিতাটি, সেই সিন্ধু তীরে এই কবিতাটি পদ্মাবতীর
কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। আর এই কবিতার যে মূল বিষয়বস্তু সেটা হলো যে আমি আগে বললাম যে যখন সিন্ধু তীরে তাদের ভেলাটি এসে পড়েছিল, তারপরে কি হয়েছিল। কবিতাটার মূল বিষয়বস্তু হচ্ছে এটাই যে যখন তারা সিন্ধু নদীর তীরে এসে পৌঁছালো ভাসতে ভাসতে, তখন তারা কিন্তু অচৈতন্য অবস্থায় সিন্ধু নদীর তীরে পড়েছিল। পড়ে থাকার পর এদিকে কিন্তু দুজন মহিলা চরিত্র রয়েছে, একই নাম, একজনের নাম হচ্ছে পদ্মা, অপরজনের নাম হচ্ছে পদ্মাবতী। তো পদ্মাবতী হচ্ছে সিংহল রাজকন্যা, আর পদ্মা হচ্ছে সমুদ্র রাজকন্যা। তো সমুদ্র রাজকন্যার একদিন কি হয়েছিল, রাজসভায় থেকে বোরিং ফিল করছিল, ভালো লাগছিল না, সেই জন্য বাবার সঙ্গে দেশ ভ্রমণে বেরিয়েছিল, সমুদ্র ভ্রমণে বেরিয়েছিল আর কি। বেরোতে বেরোতে এক জায়গায় সমুদ্রের এক মাঝে একটা দিব্যপুরী দেখতে পেয়ে, একটা অপরূপ সুন্দর জায়গা দেখতে পেয়ে সে কি করলো, সেই জায়গাটা দেখতে পাওয়ার পর সেখানে বসবাস করতে শুরু করেছিল। এবার একদিন প্রত্যুষ বেলায় অর্থাৎ সন্ধ্যাবেলায় যখন যখন সূর্য ডুবো ডুবো ঠিক সেই মুহূর্তে চারজন সখীকে নিয়ে বা কয়েকজন সখী এবং বন্ধুবান্ধবকে নিয়ে পদ্মা, সিংহল রাজকন্যা পদ্মা ঘুরতে বেরিয়েছিল। তো ঘোরার সময় কী হয়েছিল, ঘুরতে ঘুরতে যখন তারা সিন্ধু নদীর তীরে এসে পৌঁছালো দেখলো, তখন সেই সময় দেখছে যে চারজন সখী চারদিকে অচৈতন্য অবস্থায় পড়ে আছে, আর মাঝে যে মেয়েটা পড়ে আছে তার অপরূপ রূপ সুন্দরী। তাকে দেখে তার বসন, তার কাপড়, তার কেশ বেশ দেখে, সমস্ত কিছু দেখে সেই পদ্মা ভাবলো যে এ কোনো সাধারণ মেয়ে নয়, এ কোনো সাধারণ মেয়ে নয়, এ একজন রাজকুমারী হতে পারে। তো যাই হোক, মেয়েকে সেই পদ্মাবতীকে দেখে কি করলো, তার অনেক সেবা সেবা করলো এবং অনেক সেবা শুশ্রূষার পর তাদের জ্ঞান ফিরে এসেছিল। তো যাই হোক, এরপরে আমি তোমাদের কবিতাটাকে পড়াচ্ছি আর কি। কবিতাটি সিন্ধু তীরে সৈয়দ আলাউল। কন্যারে ফেলিল যথা জলের মাঝারে তথা দিব্যপুরী সমুদ্র মাঝার। অর্থাৎ বুঝতেই পারছো যে এখানে কন্যারে ফেলিল যথা জলের মাঝারে তথা দিব্যপুরী সমুদ্র মাঝার, অর্থাৎ এখানে সমুদ্র রাজার কন্যা পদ্মা যে জায়গায় বসবাস করছিল সেইখানে কিন্তু দিব্য একটা পুরী ছিল, খুব সুন্দর একটা রাজপ্রাসাদ ছিল, সেখানে বসবাস করতে লেগেছিল সমুদ্রের মাঝে। অতি মনোহর দেশ নাহি তথা দুঃখ ক্লেশ। সেই মনোহর দেশ ছিল অপূর্ব মনোহর দেশ। সেই মনোহর মানে মন হরণ করে যা, মনোহর দেশ। নাহি তথা দুঃখ ক্লেশ, সেখানে কোনো দুঃখ ক্লেশ এসব ছিল না। সব সময় সত্য ধর্ম সদাচার, সব সময় সদাচার মানে সৎ ব্যবহার, ক্লেশ মানে কষ্ট, তাহলে সেখানে কোনো কষ্ট ছিল না, দুঃখ ছিল না, সব সময় সৎ ব্যবহার মানুষদের মধ্যে দেখা যাচ্ছিল। সমুদ্র নিপতি সুতা পদ্মা নামে গুণজুতা সিন্ধু তীরে দেখি দিব্যস্থান। আর সেখানেই ওই সমুদ্র নিপতি অর্থাৎ সমুদ্র রাজার কন্যা, সমুদ্র নিপতি সুতা বলতে সমুদ্র রাজার কন্যা কি করলো, সেই জায়গায় দেখতে পেয়ে সেখানে বসবাস করতে শুরু করলো। আর বসবাস করার পর উপরে পর্বত এক, ফল ফুলে অতিরেক, তার পাশে রচিল উদ্যান। এবং যে জায়গাটা দেখতে পেল, সমুদ্রের মাঝে যে উদ্যানটা দেখলো, সেখানে তিনি আরও উদ্যান তৈরি করে নিল। কি তৈরি করলো, তার সেই উদ্যানের পাশে অনেক ফল ফুলের গাছ লাগালো, অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ লাগালো। আর সেই ফুল ফলের গাছের পাশেই ওই পর্বতের উপরেই যে সমুদ্রের মাঝে যে পর্বত ছিল, একটা দ্বীপ ছিল, সেই দ্বীপের মধ্যে একটা তার উদ্যান অর্থাৎ একটা বাড়ি তৈরি করে নিল, রাজপ্রাসাদ তৈরি করে নিল। নানা পুষ্প মনোহর সুগন্ধি সৌরভদর, নানা ফল বৃক্ষ সুলক্ষণ। অর্থাৎ সেই জায়গায় সেই রাজপ্রাসাদের কাছে নানা রকম মনোহরণকারী
পুষ্প, মন হরণকারী পুষ্প, পুষ্প মানে এখানে ফুল, সুগন্ধি যার সুন্দর সুন্দর গন্ধ, সুন্দর গন্ধ চারিদিকে সৌরভ ছড়াচ্ছে, গন্ধের সুগন্ধ ছড়াচ্ছে। আর সেখানে কি আছে, নানান ফল, বৃক্ষ সুলক্ষণ, বেশ লক্ষণযুক্ত, ভালো ভালো সুলক্ষণযুক্ত গাছ সেখানে কি করছে, সুলক্ষণযুক্ত গাছ সেখানে বিরাজ করছে, সেখানে ভালো ভালো গাছে ফল ধরে আছে, ফুল ধরে আছে। আর তাহাতে বিচিত্র টঙ্গী, হেমরত্নে নানা রঙ্গী, তথা কন্যা থাকে সর্বক্ষণ। টঙ্গী মানে এখানে প্রাসাদ, টঙ্গী, টঙ্গী মানে প্রাসাদ, তাহলে সেই প্রাসাদে কি করলো, সর্বক্ষণ থাকতে লাগলো। সেখানে সোনার মানে কি অলংকার দিয়ে বাড়িটাকে সাজানো, সোনার অলংকার দিয়ে তাদেরকে সুন্দর সুন্দর নক্ষত্র খচিত করে সুন্দর সুন্দর জিনিস তৈরি করলো। এভাবে পিতৃপুরে ছিল নিশি, নানা সুখে খেলি হাসি, যদি হইল সময় প্রত্যুষ। অর্থাৎ এইভাবে থাকতে থাকতে নানা সুখে আনন্দে এভাবে কাটছিল। কাটতে কাটতে কি হলো, সেই সময়টা প্রত্যুষ হলো, অর্থাৎ সন্ধ্যাবেলা হয়ে গেল। সন্ধ্যার সময় সন্ধ্যার সময় সন্ধ্যা নেমে এলো। ঠিক সেই সময় সখীগণ করি সঙ্গে, আসিতে উদ্যানের অঙ্গে, সিন্ধু তীরে রহিছে মাঞ্জস। এবার সখী এবং তার বন্ধু বান্ধবদেরকে নিয়ে কোথায় গেল, সিন্ধু তীরের দিকে ঘুরতে গেল, একটু সন্ধ্যার সময় একটু ঘুরতে গেল। তো যাই হোক, ঘুরতে যাওয়ার পর সে দেখলো যে চারিদিকে চারটি অপরূপ সুন্দরী পড়ে রয়েছে, আর মাঝে যে একটা কন্যা পড়ে, মধ্যে দিয়ে যে কন্যাখানি রূপে অতি রম্ভাজিনী, নিপতিতা চেতন রহিত। অর্থাৎ চারিদিকে চারটি মেয়ে পড়ে রয়েছে, মধ্যে যে মেয়েটি পড়ে রয়েছে নিপতিতা চেতন রহিত, অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে, তার অপরূপ রূপ, খুব সুন্দর রূপ। দেখিয়া রূপের কলা বিস্মিত হইলা বালা। অর্থাৎ এখানে বালা বলতে এখানে সমুদ্র রাজার কন্যা পদ্মাকে বোঝানো হয়েছে। পদ্মা তাদের রূপ সৌন্দর্য দেখে অবাক হয়ে গেলেন, বিস্মিত হইলেন, অনুমান করে নিয়েছিতে। তারপর নিজের অনুমান করছে, কি অনুমান করছে, ইন্দ্রশাপে বিদ্যাধরী কিবা স্বর্গ ভ্রষ্ট করি। অর্থাৎ ইন্দ্রের অভিশাপে যখন দেবলোকে নাচ করতে করতে যখন তার নাচের মধ্যে হয়তো কোনো রকম সমস্যা দেখা দিয়েছে, তখন তাকে অভিশাপ দিয়ে এই মর্তে পাঠিয়ে দিয়েছে, এরকম হতে পারে। অচৈতন্য, সেই জন্য সে ভূমিতে পড়িয়া রয়েছে। বেকত দেখিয়া আঁখি তেন বসন সাক্ষী, বেথানিত হইছে কেশবেশ। অর্থাৎ তেনস বসন সাক্ষী মানে তার কাপড়ের সাক্ষী দিচ্ছে, তার কাপড় এত সুন্দর, রাজ পরিবারের কাপড়, আর তার আঁখি এত সুন্দর। বেকত দেখিয়া তার আঁখি এবং মানে আঁখি বলতে এখানে চোখ, তার চোখ দেখে, আর তার বসনপত্র দেখে, তার কাপড় চোপড় দেখে, তার চুলগুলো বেথানিত হয়েছে, অর্থাৎ এলোমেলো হয়ে গেছে, সেই দেখে বুঝি সমুদ্র রাজার কন্যা পদ্মা ভাবলো যে সমুদ্রের নাও ভাঙিল প্রবল বাও, মোহিত পাইয়া সিন্ধুকেশ। অর্থাৎ আমার সিন্ধু নিজেই একটা সুন্দর নদী, আর সেই নদীর উপর দিয়ে একটা সুন্দরী রমণী যদি ভেসে যায়, তাহলে এখানে সিন্ধু নদীর খুব রাগ হয়েছে। এই রাগের কারণবশতই সে কী ভাবছে যে আমি তো সুন্দর, আমার ওপর দিয়ে তার থেকে সুন্দর একজন মহিলা ভেসে যাচ্ছে, আর আমার এটা সহ্য হচ্ছে না। সেই জন্যই সে রাগের কারণে সে তার নৌকাটাকে ভেঙে দিয়েছে এবং নিজের বক্ষে সে টেনে নিয়েছে। এটা সমুদ্র রাজার কন্যা পদ্মা ভাবল। চিত্রের পোতলি সমা, যেন মনে হচ্ছে চিত্রের পোতলি সমা, অর্থাৎ যেন একটা চিত্র, এমন একটা সুন্দর রূপসী মেয়ে, যেন মনে হচ্ছে যেন পুতুল তৈরি করেছে, চিত্র
যেমন কারুকার্য দিয়ে ছবি আঁকানো হয় আর্ট পেপারে, সেরকম যেন এই মেয়েটা দেখতে এত সুন্দর, তার যেন ছবি যেন মনে হচ্ছে। নিপতিতা মনোরমা যেন নিপতিত হয়ে পড়ে রয়েছে, অচৈতন্য অবস্থায় নিপতিত হয়ে পড়ে রয়েছে, অজ্ঞান অবস্থায় পড়ে রয়েছে। কিঞ্চিত আছয়ে মাত্র শ্বাস। তারপরে সমুদ্ররাজার কন্যা পদ্মা তার নাকের কাছে আঙুল দিয়ে বা তাকে ভালোভাবে দেখলো যে সে তার শ্বাস আছে কিনা। এভাবে দেখার পর দেখতে পেল যে কিঞ্চিত অর্থাৎ কিছুটা শ্বাস তার আছে, মানে বেঁচে আছে। অতি স্নেহ ভাবি মনে বলে পদ্মা ততক্ষণে, তখন স্নেহ করে কী করলো পদ্মা, সমুদ্ররাজার কন্যা পদ্মা তা ভগবানের কাছে প্রার্থনা করলো, হে বিধি মোরে না করো নৈরাশ, অর্থাৎ আমাকে নৈরাশ করিও না, আমাকে ফিরিয়ে দিও না। আমি এই মেয়েটিকে পেয়েছি, এই মেয়েটি যেমন সেবা শুশ্রূষা করে আমি যেন তার সেবা করে তাকে আবার জীবিত করে তুলতে পারি। পিতার পুণ্যের ফলে মোহর ভাগ্যের বলে বাহুর কন্যার জীবন। অর্থাৎ তার পিতা অনেক পুণ্য কাজ করেছে, গরিব মানুষদেরকে ভালোবাসতেন, অনেক গরিব মানুষদের উপকার করেছে। সেই উপকারের জন্যই আমার বাহুরক কন্যার জীবন, আমি এই কন্যার জীবন যেন বাঁচাতে পারি। চিকিৎস্ম প্রাণপণ কৃপা করো নিরঞ্জন, হে ভগবান তুমি আমাকে কৃপা করো, দয়া করো, আমি এই মেয়েটির এই রাজকন্যার চিকিৎসা করে যেন আমি প্রাণপণে চিকিৎসা করে আমি তাকে বাঁচিয়ে তুলতে পারি। দুঃখিনী রে করিয়া স্মরণ, হে ভগবান তুমি আমার দিকে স্মরণ করে আমি এই মেয়েটিকে অর্থাৎ রাজকন্যা পদ্মাবতীকে যেন বাঁচিয়ে তুলতে পারি। সখী সবে আজ্ঞা দিল, উদ্যানের মাঝে নিল। তারপরে পদ্মা কী করলো, পদ্মা তার পাশে যে সমস্ত সখীদের সঙ্গে করে নিয়ে ঘুরতে বেরিয়েছিল সেই সখীদেরকে আদেশ দিল যে তোমরা খুব তাড়াতাড়ি একে নিয়ে উদ্যানের মধ্যে চলো। তখন পঞ্চজনে বসনে ঢাকিয়া, সখী সবে আজ্ঞা দিল, উদ্যানের মাঝে নিল, পঞ্চজনে বসনে ঢাকিয়া। তাহলে ওই পাঁচজন মেয়ে যারা অচৈতন্য অবস্থায় সিন্ধু নদীর তীরে পড়েছিল, 4 জন সখী এবং পদ্মাবতী, সেই 5 জন সুন্দরী রমণীকে তারা বসনের মধ্যে অর্থাৎ কাপড়ে ঢেকে দিয়ে উদ্যানের দিকে নিয়ে চলে গেল। অগ্নি জ্বালি ছেকে গাও, কেহ শিরে কেহ পাও, তন্ত্রে মন্ত্রে মহৌষধি দিয়া। অর্থাৎ কেউ আগুন জেলে কেউ গা সেঁকে দিচ্ছে, কেউ মাথা সেঁকে দিচ্ছে, কেউ পা সেঁকে দিচ্ছে। এভাবে বিভিন্ন রকম তন্ত্র মন্ত্র, নানা রকম জাদু বিদ্যা, যত রকমের চিকিৎসা, সমস্ত চিকিৎসা দিয়ে তাকে প্রাণপণে বাঁচার চেষ্টা করতে শুরু করলো। দণ্ডচারী এই মতে বহু যত্নে চিকিৎসিতে পঞ্চকন্যা পাইল চেতন। এইভাবে অনেকক্ষণ চিকিৎসা করার পর দণ্ডচারী অর্থাৎ কিছুক্ষণ চিকিৎসা করার পর বহু যত্নে চিকিৎসিতে পঞ্চকন্যা পাইল চেতন। অর্থাৎ যে 5 জন কন্যা অচৈতন্য অবস্থায় পড়েছিল, পদ্মাবতী সহ আরও 4 জন সখী, তারা কিছুক্ষণ চিকিৎসা করার পর তাদের জ্ঞানটা পুনরায় ফিরে এলো। সৃজিত মাগন গুণী মোহন্ত আরতি শুনি, হীন আলাওল সুরোচন। শ্রীযুত মাগন গুণী মোহন্ত আরতি শুনি, অর্থাৎ মাগন ঠাকুরের অনুরোধে সৈয়দ আলাওল এই কবিতাটি রচনা করেছিলেন, যে কবিতায় আর কি যে কবিতায় এটাকে আর কি বলা হয় ভনিতা, মানে শ্রীযুত মাগন গুণী মোহন্ত আরতি শুনি হীন আলাওল সুরোচন। অর্থাৎ কার অনুরোধে কবিতাটা রচনা করেছিলেন, কবিতার শেষে যদি কবির নাম এবং কারোর উদ্দেশ্য করে কারোর কথা শুনে কবিতা রচনা করেন, তখন সেটা ভনিতা হয়। তো যা হোক, এটা শ্রীযুত মাগন গুণী মোহন্ত আরতি শুনি হীন আলাওল সুরোচন, অর্থাৎ সৈয়দ আলাওল শ্রীযুত মাগন ঠাকুরের অনুরোধে এই কবিতাটি রচনা করেছিলেন। আর এখানে কবিতাটা আশা করি বুঝতে তোমরা সবাই পেরেছো। তবে যদি তোমরা পারো তাহলে আর কি ওই আমি প্রথমে বললাম যে 3-4 জন 4 জন 5 জন করে এখানে আসার চেষ্টা করবে, সাইকেল নিয়ে চলে আসবে কোনো দিন। এখানে তো থাকা খাওয়ার তো অসুবিধা নেই, একদিন হয়তো থেকে গেলে আবার চলে গেলে অসুবিধা নাই। তো এইভাবে দিনে হয়তো সকালে এলে, সকালে আসার পর আবার হয়তো বৈকালের দিকে চলে গেলে, একদিন এলে সারাদিন থাকলে, এই 4 জন 5 জন করে এভাবে দলবদ্ধ হয়ে নয়, 4 জন, খুব বেশি হলে 4 জন বা 5 জন হতে পারে, এরকম করে আসা যাওয়া যাবে এখন। ঠিক আছে, এখন যেহেতু লকডাউনটা মোটামুটি এখন লুজই আছে, একটু ঢিল আছে আর কি, তবে এই মুহূর্তে আসা যাবে। হয়তো পরবর্তীকালে আবার কি হতে পারে সেটা ভাবা যাবে, তবে এখন এলে ভালো হয় আমার মনে হয়। তাহলে একটু আলোচনা করা যায়।
আর প্রত্যেকটা শব্দ অর্থ যদি তোমরা না বুঝতে পারো, তাহলে যে সমস্ত শব্দগুলোর অর্থ বুঝতে পারবে না সেগুলো আমাকে আবার মেসেজের মাধ্যমে পাঠাবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তবে এতে অনলাইন ক্লাসে আমার মানে কীরকম সরাসরি না দেখতে পেলে ভালোও লাগছে না। তো যাই হোক, সবাই একটু এই লকডাউনে অযথা ঘোরাঘুরি না করে একটু বাড়িতে যারা আর কি যেগুলো আমরা বলছি কথাগুলো একটু শোনার চেষ্টা করবে। যদি কোনো সমস্যা হয় আমাদেরকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা ফোন করে জানার চেষ্টা করবে। আমরা যতটা পারবো এভাবেই আর কি চালিয়ে যাব। তো ঠিক আছে, বেশ, সবাই ভালো থেকো, বাড়িতে সবাই যেন ভালো থাকে আর সবাই সুস্থ থেকে এই কামনা করে আমি এখানে শেষ করছি। পরবর্তী গদ্য আবার ধরবো একটা পরের নেক্সট ক্লাসের জন্য। ঠিক আছে, বেশ, তাহলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।